ব্রিটিশ বিরোধী আন্দোলনের তো একটা দীর্ঘ লড়াইয়ের কালপর্ব আছে। তারপরে তো 47, তারপরে তো 52, তারপরে আমরা 52 সেই যদি ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একজন মহানায়ক ছিলেন, তিনি হচ্ছেন মাওলানা ভাসানী। আজকে মাওলানা ভাসানীকে ইতিহাস থেকে খারিজ করে দেওয়া, আওয়ামী লীগের জন্য মাওলানা ভাসানী হচ্ছে ভীষণ ভয়ে। কারণ মাওলানা মানে তো মজলুমের পক্ষের কথা বলা, মাওলানা মানে তো ধর্ম নিরপেক্ষতার কথা বলা, মাওলানা মানে তো জালেমের বিরুদ্ধে একেবারে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করা। যে কি বলেছিলেন মাওলানা, আমরা আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, যে পিন্ডির গোলামীর জিনজির ছিন্ন করেছি, দিল্লির পরাধীনতা মানার জন্য নয়, গোলামি করার জন্য নয়। এই তো মাওলানা ভাসানী। তাহলে আমরা দেখলাম এই মাওলানা ভাসানী যে লড়াকু ভূমিকা, সেটাকে অস্বীকার করা হয়েছে এবং এই কাল পর্বে এই ঘটনাগুলোকে জুলাই ঘোষণাপত্রে আনা হয়নি। এবং যা আনা হয়নি তার পরিপ্রেক্ষিতে যদি আমরা সংবিধানের প্রশ্নটা দেখি, এখানে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। সংবিধান সংস্কার কমিশন একটা বিস্তর রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টটা আপনারা পড়লে দেখবেন, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ যেমন তার নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে এটা দেখেন কি করুণ পরিণতি। আয়ুব তাও ইলেকশন দিয়ে দেশে ছিল, এরশাদ জেলে গিয়েছিল, হাসিনাকে পালাতে হয়েছে। তো দেখুন আমাদের বন্ধুরা সাম এক্সটেন্ট মুক্তিযুদ্ধকে একটা আওয়ামী লীগের ব্যাপার বানাতে চান। এই বিভ্রান্তিটা পরিষ্কার হওয়া দরকার। কিরকম? এই যে 72-এর যে সংবিধান, সেটাকে মানে এখানে আওয়ামী লীগের যারা পরে মুজিববাদ হিসেবে 3টা বিষয়কে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে মুজিববাদ, এগুলো একটা ডগমা। আমি এই প্রেক্ষাপটটা একটু বলবো, এই কারণেই বলবো এই যে এই ধারণাটা পরিষ্কার হওয়া দরকার। মুক্তিযুদ্ধের আগে আপনারা যদি এই যে স্বাধিকারের আন্দোলনের প্রশ্ন দেখেন, যে 54 যে যুক্তফ্রন্ট নির্বাচন, সেটার অন্যতম দাবি ছিল হচ্ছে স্বায়ত্তশাসন। 57 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে মাওলানা বলেছেন আসসালামু আলাইকুম। 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। 70-এর নভেম্বরে যখন নির্বাচন হয়, ওই পল্টনে 2 নভেম্বর মাওলানা ভাসানী বলেছেন যে স্বাধীন পূর্ব পাকিস্তানের লড়াই জিন্দাবাদ জিন্দাবাদ। 30 নভেম্বর মানুষের কাছে আহ্বান জানিয়েছেন 1970-এর যে এই যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে আপনারা নিজেদেরকে নিয়োগ করুন, মুক্তির সংগ্রামে হাজির করুন। এই যে লড়াইটা, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা যদি দেখি, সেই সময়ের যে 72-এর সংবিধানের কাঠামোগত যেগুলো দিক আছে, ওনারা আবার বলতে চান সংবিধান সংস্কার কমিশন যে 71-এর 10 এপ্রিল মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে তো কি ছিল? সাম্য, সামাজিক নিরাপত্তা এবং মানবিক মর্যাদা, সেটাকে মূলনীতি ধরতে চান। এবং 71-এর এই ঘোষণার মধ্যেও শেখ মুজিবকে সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে। কিভাবে? তাকে মন্ত্রী পরিষদ গঠন থেকে শুরু করে যা যা করা দরকার, সেটা ওই ডিক্লারেশন যেটা আছে 1971-এর 10 এপ্রিলে, সেটার মধ্যে আছে। সেটারই একটা কন্টিনিউয়েশন হচ্ছে 72-এর সংবিধান। তার মানে এই যে কাঠামোগত দিকটা যদি আমি ধরি, সেটা খুবই অগণতান্ত্রিক। প্রধানমন্ত্রীকে একক ক্ষমতার কর্তৃত্বের অধিকারী করা হয়েছে। সেটা বাদ দিলে এই গণ আন্দোলনের মধ্য দিয়ে, একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে চেতনা তৈরি হয়েছিল, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটা কিসের আকাঙ্ক্ষা ছিল? আজকে যদি বলেন যে 24-এর পরে আপনার আকাঙ্ক্ষা কি, আপনি বলবেন যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি বাক স্বাধীনতা চাই। আপনি কি বলবেন? আমি একটা মর্যাদা নিয়ে নাগরিক হয়ে সমাজে বসবাস করতে চাই। 71-এও এরকম একটা প্রাণ খই, একটা রক্তাক্ত